শুভ সন্ধ্যা। শুরু করছি টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো টাইম অনুষ্ঠান, যেটা নিয়মিতভাবে চলছে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে সন্ধ্যে 7টায়। এবং আজ আমরা যাদেরকে এখানে উপস্থিত করতে পেরেছি, এই MSIT অর্থাৎ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাদের অধ্যাপকদের, এবং এই সংস্থার প্রধান বা বলা যেতে পারে ম্যানেজিং ডিরেক্টর তথা SNU এর যিনি চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীকে কৃতজ্ঞতা জানাই। তার কারণ হচ্ছে গিয়ে তার ড্রিম প্রজেক্টের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এই কলকাতার বুকে একদম প্রপার ক্যালকাটায় MSIT বা মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর তপব্রত ভট্টাচার্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, মানে কোর ইঞ্জিনিয়ারিং। প্রফেসর ভট্টাচার্য, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। এবং আমার ডান দিকে রয়েছে প্রফেসর সৌভিক গোস্বামী। প্রফেসর সৌভিক গোস্বামী হচ্ছেন গিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ BCA MCA দপ্তরে তিনি কিন্তু অধ্যাপক। নমস্কার। একদম প্রথমে যেটা প্রফেসর ভট্টাচার্যকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে সেটা হলো যে দেখুন, এটা এমন একটা সময় যেখানে কোর ইঞ্জিনিয়ারিং পড়াটা পশ্চিমবঙ্গের আসপেক্টে, মানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে নাকি অনেকটা কমে গেছে। কেন? শুধু কম্পিউটার মানে এনার ট্রেডে সব দৌড়াচ্ছে। কারণ আমাদের নিউ টাউন বলুন বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রি তো আর আসেনি দীর্ঘদিন ধরে, কিন্তু এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে IT ইন্ডাস্ট্রি, এগুলো ডেভেলপমেন্ট হয়েছে প্রচুর। তো সেখানে আমি যেটা জিজ্ঞেস করব যে একটা রাজ্যে কোর ইঞ্জিনিয়ারিং থাকবে না এবং তার ইঞ্জিনিয়ার থাকবে না, এটা ভাবতেই খারাপ লাগে। কারণ এটা তো বাস্তব যে AI এর যুগ। কি বলেন? হ্যাঁ, মানে আপনি একদম মানে হিট দ্য নেইল অন দ্য হেড যেটা বলেছেন। তবে আমি এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলবো যে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে এক্সপ্লোশন, যেটা 1990 থেকে দেখা গেছে, সেটা কিন্তু সারা ভারত জুড়ে একটা ফেনোমেনা। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বেশি গ্র্যাজুয়েটস বেশি করে তৈরি হচ্ছে, সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্যে নয়। আর হ্যাঁ, আমরা হয়তো ম্যানুফ্যাকচারিংয়ের যে বেসটা ছিল সেটা হয়তো ওভার এ পিরিয়ড অফ টাইম বিভিন্ন কারণে অনেকটাই আমরা লুজ করেছি, সেটা হারিয়ে গেছে। কিন্তু এটা ঠিক যে আজকে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি বা আমি যখন একটা ইঞ্জিনিয়ার হচ্ছি, তখন কিন্তু মানে আমার কিন্তু সারা পৃথিবীটা হচ্ছে আমার কর্মক্ষেত্র। আমার শুধু পশ্চিমবঙ্গ নয়, আজকে পশ্চিমবঙ্গ থেকে পাশ করে আমি দিল্লিতে কাজ করতে পারি, ব্যাঙ্গালোরে কাজ করতে পারি। সুতরাং আর পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যে কথাটা বলবো যে এখনও কিন্তু এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে যারা বেশ প্রফিটেবল। কিছু কিছু স্টিল সেক্টরে কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে। এবং এখন যা মানে যা শুনছি আর কি, যে ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্টস বা ইন্ডাস্ট্রির একটা সহায়ক পরিবেশ হয়তো তৈরি হতে পারে। তো সুতরাং পরিস্থিতি যে খুব যে খারাপ তা নয়। আর পশ্চিমবঙ্গ তো রিচ ইন হিউম্যান রিসোর্স বরাবরই ছিল, ভালো কোয়ালিটির ম্যান পাওয়ার। একই সাথে প্রফেসর ভট্টাচার্য, যেটা বাস্তব যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও তো আইটিতে লাগছে, মানে তাদের আইটির যে দপ্তর রয়েছে সেখানে তো তাদের ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে প্রোগ্রামিং প্রত্যেকটাতে তো। হ্যাঁ, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু বহু বছর ধরে মেকানিক্যাল, ইভেন সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়েছে। তার কারণ হচ্ছে আজকে সফটওয়্যারগুলো যদি অ্যাপ্লিকেশন এরিয়া, যদি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন এরিয়া যদি একটা ইন্ডাস্ট্রি হয়, ধরুন আমি একটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট বা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রির জন্য করছি, তখন তো আমার সফটওয়্যারটা ভ্যালিডেট করার জন্য আমার একটা ওই ফিল্ডের এক্সপার্ট ইঞ্জিনিয়ার চাই। এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তারা দুটো কাজই করতে পারছে, তারা কোডিং প্রোগ্রামিং কাজটাই করতে পারছে, এবং কারণ প্রোগ্রামিং হচ্ছে ম্যাথস, সুতরাং অঙ্কটা তোলাটা খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে না। তার সাথে সে ফিজিক্যাল প্রসেসটাও জানি। হ্যাঁ, এই যে দুয়ে মিলে একটা সমন্বয়, মানে আমি কোর ইঞ্জিনিয়ারিং জানি, আমি ফিজিক্যাল প্রসেসটা বুঝি, তার সাথে আমি সফটওয়্যার অ্যাপ্লিকেশনটাও জানি, এটা হচ্ছে একটা আনবিটেবল কম্বিনেশন, যেটা কিন্তু এই যে এজটা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে দেয়। এই AI এর যুগেও আমি AI এর অ্যালগোরিদমসগুলো জানি, আমি এজেন্টিক AI ডিপ্লয়মেন্ট করতে পারি তার সাথে, কারণ একটা অঙ্ক অনেকেই পড়তে পারে। হ্যাঁ, একটা বই কিনে আমার একটা কম্পিউটার থাকলে আমি কিন্তু অঙ্ক শিখতে পারি। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফিজিক্স বেসড। সিভিল ইঞ্জিনিয়ারিং বা কোর ইঞ্জিনিয়ারিং, আমার একটা ল্যাব চাই, ফিজিক্স ল্যাব থাকে,
অঙ্কের তো ল্যাব থাকে না, আমরা তো ফিজিক্স ল্যাবে যাই, থিওরিটাকে ভ্যালিডেট করতে হবে সেই ল্যাবে। সুতরাং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়াটা মানে কোর ইঞ্জিনিয়ারিংটা জানাটা, তার সাথে এই যে এআই এনাবল করা, এটা একটা আনবিটেবল কম্বিনেশন। এবং রিসেশন হোক বা যাই হোক, এটা যে পারে এবং এটা যে নতুন চ্যালেঞ্জ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের, সেটা কিন্তু তাকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দেয়। হ্যাঁ, আপনাদের গত বছর যতটুকু সংবাদ পেয়েছি যে গত বছর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ারে পাশ করেছে, তার আগে থেকেই তো অবশ্য বিভিন্ন কোম্পানি চলে আসে চাকরি বাকরির ব্যাপারে, ক্যাম্পাস ইন্টারভিউ যেটা বলে, তাতে নাকি প্রত্যেকেই 2টোর বেশি চাকরি পেয়েছে। এবার বলি, সত্যি কথা বলতে আজকালকার দিনে কিন্তু কম্পিউটার সায়েন্স বা এখন এআই ডেটা সায়েন্স পড়ার প্রবণতাটা বেশি। সেটা গার্জেনদের মধ্যেও দেখা যায় বা স্টুডেন্টদের মানে ছাত্রদের মধ্যেও দেখা যায়, 11-12 যারা পড়ছে। তার জন্যে স্বাভাবিকভাবেই কোর ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার প্রবণতাটা কমে গেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বাজারে চাকরি প্রচুর বেশি। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন পুশ করছে, ইনফ্রাস্ট্রাকচারে দেখবেন ম্যাসিভ ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন সমস্ত জায়গাতে। তার সাথে যোগ হয়েছে কি, এই কোম্পানিগুলোকে, এই যে আত্মনির্ভর ভারত, সমস্ত কিছু ইন্ডিজেনাইজেশন হবে, মানে আমার লোকালি ম্যানুফ্যাকচার্ড হবে। প্রত্যেকটা কোম্পানিকে ব্যাংক লোন পাওয়া সোজা হয়ে গেছে, তারা এক্সপ্যানশন করার চেষ্টা করছে। এখন এই কারণে চাকরি অনেক বেশি, ছেলে অনেক কম, প্রত্যেকেই 2-3টে করে চাকরি পাচ্ছে। একদম পরিষ্কার কথা, চাকরি বেশি বাজারে, ছেলে কম আছে। চলে আসি প্রফেসর গোস্বামীর কাছে। প্রফেসর গোস্বামীর তো ওই তো বললেন 90 দশক থেকে আপনাদের সময়, মানে সেটা তো বলাই বাহুল্য। এবার ধরুন আইটি ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বলুন বা কম্পিউটার সায়েন্স, এটা যেমন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সাবজেক্ট, সেরকম বিসিএ এমসিএ, স্পেশালি এমসিএর কথা আমি আরও স্ট্রেস দেবো বেশি, এটাও কিন্তু ওয়ান শর্ট অফ ইঞ্জিনিয়ারিং। কারণ বিসিএতে একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে, এমসিএতে গিয়ে একজন মোটামুটি ইঞ্জিনিয়ারের সমতুল্য ব্যাপার করছে এবং দে আর গেটিং ভেরি গুড জব। আপনার ওখানে তো ভাবাই যায় না যে প্রচুর ছাত্রছাত্রী। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা প্রথমেই বলে রাখা ভালো, যদিও এটা এমএসআইটির প্রোগ্রাম, মানে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রোগ্রাম, ইউনিভার্সিটিটা কিন্তু ম্যাকআউট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা, সেই ইউনিভার্সিটির কারিকুলামেই কিন্তু এখানকার সমস্ত কোর্স হয়, অর্থাৎ প্রশ্নপত্র থেকে শুরু করে উত্তরপত্র এবং ডিগ্রি সমস্তটাই কিন্তু রাজ্য সরকারের টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়, তাই তো? একদম। হ্যাঁ, একটু যদি এবার আপনার দপ্তরটা বলুন। হ্যাঁ, মানে আপনি যেই কথাটা তুললেন যে কম্পিউটার সায়েন্সের মার্কেট, বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের এখন একটা মানে গ্রোয়িং মার্কেট, ডিমান্ড খুব হাই। তার কারণ হচ্ছে ধরুন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের যেই যুগ, যেখানে আপনার রেগুলার অ্যাক্টিভিটি বা আপনার প্রেফারেন্স, আপনি যে ডে টু ডে কী প্রেফার করছেন সেটাকে লার্ন করে আপনাকে কিছু একটা জানানো। মানে ধরুন আপনি কোনো একটা ই কমার্স সাইটে ঢুকলেন, ঢুকেই আপনি দেখতে পেলেন আপনি যেটা ভাবছিলেন ঠিক সেই প্রোডাক্টটাই আপনার সামনে এলো। তো আপনি ভাবলেন বাহ, এটা তো বেশ ভালো, আমি যেটা ভাবছিলাম সেটাই আমি খুলেই দেখতে পেলাম। বা ধরুন ফেসবুকে ঢুকলেন এবং ঢুকে কোনো একটা জিনিস চিন্তা করতে করতে ফেসবুকে ঢুকলেন, সেই প্রোডাক্টটাই দেখলেন একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে আপনার সামনে চলে এলো। তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার সায়েন্স। তো বিসিএ বা এমসিএ আপনি যেটা বললেন, অ্যাপার্ট ফ্রম কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি, এটা একটা মানে আমি বলবো যে গুড অপশানস যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা এআইসিটি প্রোভাইড করছে। ধরুন যাদের কোনো কারণে আপনার এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে ভালো লাগলো না, কিন্তু আফটার কমপ্লিশন অফ দ্য এইচএস যে তারা ভাবলো যে না, কম্পিউটার সায়েন্সের গ্রোয়িং মার্কেটে আমরাও একটু যদি, বা আমার কম্পিউটারটা ভালো লাগে, যদি এটা নিয়ে আমি পার্সু করতে চাই আমার কেরিয়ার, সো তাদের জন্য একটা খুবই বড় সুযোগ বিসিএ পড়ার মাধ্যমে, যেখানে আপনার ম্যাথস থাকতে হবে এবং ফিজিক্স বা কেমিস্ট্রি না থাকলেও আপনি আমাদের WBUTর যেই আমাদের বা মাকআউটের যেই পরীক্ষা হয় তার থ্রু দিয়ে আপনি মানে আমরা এন্ট্রান্স নিতে পারি। তো এটা একটা খুবই ভালো সুযোগ কম্পিউটার সায়েন্সে নিজেদের কেরিয়ারকে পার্সু করার জন্য। এবারে যেটা কমন কোয়েশ্চেন টু বোথ অফ ইউ, সেটা হচ্ছে আমাকে জয়েন্টটা দিতেই হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষা রয়েছে, এবং তার সঙ্গে আগে যেটা ছিল AI-EEE, সেটা তো এখন নাম বদলে গেছে। তো এই পরীক্ষাটা না দিলে আপনি কি করে ইঞ্জিনিয়ারিংয়ে নেবেন? বা আপনার ওখানে কোনো যদি সিইটি এক্সাম থাকে, জেকা থাকে এমসি এর জন্য। হ্যাঁ,
সবই গভর্নমেন্টের এক্সাম। হ্যাঁ মানে এই এবার তার র্যাঙ্কিং যাই হোক না কেন, একটা র্যাঙ্কিং সেই অনুযায়ী একটা তো হয় গিয়ে কাউন্সেলিং, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের মেরিট এলে পরে আমরা কি করি ওই ডিপেন্ডিং অন দ্য ভ্যাকেন্সি আর মেরিটে অনুযায়ী কোয়ালিফাই করলে পরে সেইভাবে আমরা নিই। না তাদের তো পরীক্ষাগুলোতে বসতে হবে, পরীক্ষাগুলোতে বসা উচিত হ্যাঁ সবসময় আমি বলবো। তো এটা একটা যেমন দিক রয়েছে, সেরকম মানে আপনাদের স্ট্যান্ডার্ড অফ স্টুডেন্ট কীরকম পাচ্ছেন, মানে তাদের কোয়ালিটি ইন দ্য হায়ার সেকেন্ডারি অ্যান্ড আদার সাচ ওই কি বলে দেখুন সিবিএসসি আইএসসি, এটা সামগ্রিকভাবেই মানে ওভার এ পিরিয়ড অফ টাইম এটা হয়তো এটা তো একটা খুব ব্রড কোয়েশ্চেন হয়ে গেল, এবং এটা নিয়ে একটা আলোচনা করে মানে আরেকটা আলোচনা সভা হতে পারে ঘন্টা ক্ষণেক ব্যাপী, যেখানে হচ্ছে কি হয়তো অন্য ইউনিভার্সিটি বা আমার সতীর্থদের সঙ্গে যখন কথা বলেছি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতেও একটা ফিলিং হচ্ছে যে কোথাও একটা মানে এডুকেশন সিস্টেমটা বা এডুকেশনটাকে অ্যাসিমিলেট করায় একটু অসুবিধে হচ্ছে, কারণ আমরা কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গাতে আমরা দেখছি যে যে ডেফিসিয়েন্সি থাকার কথা নয় সেটাকে অ্যাড্রেস করতে হচ্ছে, তারপরে তাকে ইঞ্জিনিয়ারিংয়ের নলেজটা দিতে হচ্ছে। এটা একটা ইস্যু ডেফিনেটলি, আর এটা একটা আমার মনে হয় বৃহত্তর একটা ইস্যু তার সাথে জড়িয়ে আছে। তা সেই জন্যে এটা আমরা দেখেছি ইভেন কমিউনিকেশন স্কিলস, ইংরেজি বলা, হ্যাঁ সে তো বলতেই হবে, কারণ এই জিনিসগুলো- ধরুন সে যদি দিল্লিতে গিয়ে চাকরি পায় বা অবশ্যই। বম্বেতে বা আদার প্লেসেস, সেখানে তারা বাংলাতে ইন্টারভিউ করবে না। না, এবং সেখানে এই কমিউনিকেশন স্কিল স্বচ্ছন্দে ইংরেজি লেখা মানে কঠিন নয়, শুদ্ধ ইংরেজি লেখা এবং বলা এই দুটো প্রিরিকুইজিট একটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। এইখানে আমরা ডেফিসিয়েন্সি দেখেছি, অঙ্কের ক্ষেত্রে দেখেছি, বা ইংরেজির ক্ষেত্রে দেখেছি। তো সেই জন্য আমরা কিছু কিছু স্পেশাল প্রোগ্রাম নিতে হয় এদেরকে, রেমেডিয়াল ক্লাসেস। না মানে কেন বললাম কথাটা, যে সবাই যে ইংলিশ মিডিয়াম থেকে আপনার ওখানে আসবে তার তো কোনো মানে নেই, বাংলা মিডিয়াম থেকে আসলে অবশ্যই না, বাংলা মিডিয়ামে আমরাও বাংলা মিডিয়ামের ছাত্র, কিন্তু বাংলা মিডিয়ামে ইংরেজি মানে বহু বছর ধরে কিন্তু পড়ানো হয়। যদি ক্লাস 6 থেকেও ধরে নিই, সে কিন্তু 6 বছর ইংরেজির সাথে এক্সপোজড একটা মানে বাট হি মে নট বি curriculum- কমফোর্টেবল টু টক উইথ এনি পারসন ইন ইংলিশ। হ্যাঁ মানে কমফর্টেবল হওয়া না হওয়ার একটা ব্যাপার, এবিলিটিটা প্রশ্ন। আমি বলছি না ইংরেজিতেই কথা বলতে হবে, এই পুরো কারিকুলামের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্লাস 12-এর পরে অ্যাটলিস্ট হি অর শি শুড বি এবল টু রাইট সিম্পল ইংলিশ, কমিউনিকেট করতে পারবে আর বুঝতে পারবে, একটা ইংরেজিতে মেমো লিখতে পারবে, হাইলাইটিং দ্য ইস্যু আর দ্য প্রবলেম, খুব সিম্পল ইংলিশ, শেক্সপিয়ারের ব্যাপার নয়। এই এবিলিটিটা কিন্তু এডুকেশন সিস্টেমের আউটকাম, মানে ডেফিনেটলি বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও এটাই বোধহয় আউটকাম আছে আর কি। আপনার মত? হ্যাঁ দেখুন, সাবজেক্টিভ নলেজ ছাড়াও ইন্ডাস্ট্রি আজকালকার দিনে যেটা প্রেফার করছে এই কম্পিটিটিভ মার্কেটে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে প্রফেশনাল অ্যাটিটিউড, বা ধরুন আপনার প্রবলেম সলভিং স্কিল। তো আপনি যেটা বলছেন যে সবাই তো আর ইংলিশ জেনে এখানে ভর্তি হয় না, তো সেটা যেরকম আছে এবং সেই কথা ভেবেই ইউনিভার্সিটি কারিকুলামটাকে ডিসাইড করেছে ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার থেকে যেরকম ইংলিশ অ্যাজ আ ম্যান্ডেটারি সাবজেক্ট ইনকর্পোরেট করা হয়েছে সিলেবাসে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কলেজের বা ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকটা সেমিস্টারের মাঝখানে কিছু ভ্যালু অ্যাডেড ট্রেনিং দেওয়া হয় টু গ্রো দেয়ার স্কিলস, সফট স্কিলস অ্যান্ড আদার থিংস। সো এইভাবেই আমরা সেটাকে কোপ আপ করার চেষ্টা করি, যারা ইংলিশে অতটা স্বচ্ছন্দ নয় তারা যাতে একটা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে, মানে আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে বেরোতে পারে। ধরুন একটা ছেলে হায়ার সেকেন্ডারি পাস করার পর তবে তো বিসিএ পড়তে আসবে, এবার দুটো ধরনের মানে যা নিয়ম করেছে সেই নিয়মটা তো নিয়ম মাফিক চলতে হয়। একটা বলছে যে তোমার ম্যাথস থাকা দরকার এবং তার সঙ্গে কম্পিউটার। তো আমার কথাটা হচ্ছে যে আলটিমেটলি এমসিএ যখন পড়তে যাচ্ছে তখন তো তাকে পুরো দস্তুর সায়েন্স সাবজেক্টসের উপর চলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে সায়েন্সের স্টুডেন্টদেরই তো প্রিভিলেজ বা ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত বিসিএ পড়বার জন্য। হ্যাঁ, এবার ধরুন যারা আপনি এমসিএর কথা বললেন, এমসিএর ক্ষেত্রে বিসিএর স্টুডেন্টসরা যেরকম এমসিএর জন্য এলিজেবল, সেরকম আদার গ্র্যাজুয়েট স্টুডেন্টসরাও কিন্তু এলিজেবল। এবার আমাদের ডিপার্টমেন্টে আমরা কারিকুলামটাকে ঠিক এরমভাবে সাজাই, মানে ধরুন প্রত্যেকটা স্টুডেন্টসকে ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটি দেওয়া হয়। যে কেউ যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাকে যেরকম কম্পিউটারের কোডিং, ইংলিশ, ম্যাথস এর ওপর জোর দেওয়া হয়, যারা নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ওপর ইংলিশ বা কম্পিউটার সায়েন্স বা কোডিং বলুন, এটাকে আরও গ্র্যাজুয়ালি মোর এমফাসাইজ করা হয় যাতে সে তার
ব্যাক এন্ড নলেজটাকে কোপ আপ করতে পারে এবং সে পুরোটা শিখে নিয়ে যাতে মাস্টার্স ডিগ্রি কোর্সটা কমপ্লিট করা ভালো চাকরি নিয়ে বেরোতে পারে কলেজ থেকে। না বিসিএ মানে আপনার ওখানে তো বিসিএ পড়াটা যেমন সোজা, যে বিসিএতে আমি ভর্তি হয়ে গেলাম, এই অ্যাডভান্টেজটাও তো আছে যে আপনার ওখানে এমসিএটাও পড়ানো হয়। এমসিএটাও পড়ানো হ্যাঁ, হয়, সেই। মানে আমি সেটাই ডিসকাস করছি যে বিসিএ ক্যান্ডিডেটরাও যেরকম তাদের মাস্টার্স ডিগ্রি কোর্স হিসাবে এমসিএ পড়তে পারে, আদার গ্র্যাজুয়েটসরাও লাইক ম্যাথস অনার্স, ফিজিক্স অনার্স বা জেনারেল সায়েন্স, তারাও কিন্তু এমসিএ কোর্সকে অ্যাজ এ তাদের কেরিয়ার অপরচুনিটি হিসাবে পার্সু করতে পারে, যাতে তারা ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রিতে তারা একটা মানে গুড স্ট্যান্ড হোল্ড করতে পারে। একটা ব্যাপার আমার কাছে একটু কনফিউশন লাগে, ধরুন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও 4 বছরের, এখন আপনাদের বিসিএটাও 4 বছর, মানে নিউ এডুকেশন পলিসি আসার পর সমস্ত গ্র্যাজুয়েট কোর্সে NEP যেটা। হ্যাঁ এনইপি যার পর প্রত্যেকটা গ্র্যাজুয়েশন কোর্সে এখন 4 বছরের যেটা ম্যান্ডেটারি। সো সেক্ষেত্রে একটা অপশানস হতে পারে যে 3 বছর পর সে উইদাউট গ্র্যাজুয়েশন এক্সিট করে মাস্টার ডিগ্রি স্টার্ট করতে পারে, অর উইথ গ্র্যাজুয়েশন ডিগ্রি মানে 4 বছরের পুরো গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে সে 1 ইয়ারের মাস্টার ডিগ্রি কোর্সও পার্সু করতে পারে। তো সেইটা হয়তো আমাদের 2025 থেকে শুরু হয়েছে, মানে 2026 থেকে হয়তো এটা শুরু হবে। ফলে অপশন থাকছেই, অপশানস থাকছেই। স্যার এবার যেটা ব্যাপারটা হচ্ছে যে কোর ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমাকে ভাবতে হবে যে একটা নতুন গভর্নমেন্ট এসছে এখন ওয়েস্ট বেঙ্গলে, এবং দে প্রমিসড যে আমরা ইন্ডাস্ট্রি আনবো, টাটাকে ফিরিয়ে আনবো ইত্যাদি। তো সেগুলো শুভ লক্ষণ, নো ডাউট। এবং ইন্ডাস্ট্রি যত বাড়বে তত ডিমান্ড অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এই দুজনেরই, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টলি রিলেটেড উইথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরও দরকার হবে, কারণ পুরো মেশিনস অ্যান্ড আদার্সের সিস্টেমস মডার্নাইজেশন, এগুলো তো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যতটা হেল্প করতে পারবে তিনি ততটা ভালো মেশিন চালাতে পারবেন। দুটো একটা রিলেট করা সাবজেক্ট। তো এই ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবং কিভাবে ছাত্রছাত্রীদের প্রিপেয়ার করছে? হ্যাঁ, কারণ দেখুন- কম্পিটিশন এসে যাবে কিন্তু তখন। হ্যাঁ মানে এখন যেটা হচ্ছে আপনি যেটা বললেন, লেটস হোপ কি রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন আবার শুরু হোক, ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট হোক। এখন আমি একটা কথা বলে দিই যে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল হচ্ছে ডিস্টিংক্ট ডোমেইনস, আর মেকানিক্যাল হচ্ছে অনেকটা একটা আমব্রেলা অফ ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং, অনেকগুলো ইঞ্জিনিয়ারিংয়ে। সেই জন্য মেকানিক্যালের অপরচুনিটি অনেক বেশি, ওটা ওই খাওয়ায় নুনের মতন আর কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবেই। ধরুন আমরা সেমিকন্ডাক্টর প্ল্যান্টস, ফ্যাব্রিকেশন প্ল্যান্ট হবে বোধহয় গুজরাটে বা ওখানে টাটা গ্রুপ থেকে করা হচ্ছে, বা ধরুন আসামে একটা ওই অ্যাসেম্বলি ওই টেস্টিং অ্যান্ড প্যাকেজিং প্ল্যান্ট হচ্ছে সেমিকন্ডাক্টরে। ওখানে ধরুন যে লিথোগ্রাফি মেশিনসগুলো, সেগুলোর ম্যানুফ্যাকচারিং এখান থেকে হয় না, ইম্পোর্টেড, সেগুলোর মেইনটেনেন্স থেকে শুরু করে ধরুন এইচভিএসি সিস্টেমস, তার সমস্ত কিছু সাপোর্ট একটা হিউজ মেকানিক্যালের ইনভলভমেন্ট জড়িয়ে থাকবে। সুতরাং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতেও একটা বিরাট মেকানিক্যালের ইনভলভমেন্ট থাকবে। যাই নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, ইভেন ইফ দ্য কোর অ্যাপ্লিকেশন এরিয়া ইজ মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা অন্য কিছু, মেকানিক্যালকে রাখতেই হবে। মানে উইদাউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইটস নট পসিবল। ম্যানুফ্যাকচারিং, মেইনটেনেন্স, ইভেন ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন। সেই জন্য আমি সেটাই বলছি, মেকানিক্যালে কিন্তু চাকরির সুযোগ অনেক এবং বিভিন্ন ধরনের। আমি পাওয়ার প্ল্যান্টে চাকরি করতে পারি, আমি সাপ্লাই চেন লজিস্টিক্সে কাজ করতে পারি, হ্যাঁ, কারণ অপারেশনস রিসার্চ হচ্ছে মেকানিক্যালের একটা কি এরিয়া, যার অ্যাপ্লিকেশন হচ্ছে এই ধরুন সাপ্লাই চেন লজিস্টিক্স। সেজন্য সমস্ত ক্ষেত্রেই মেকানিক্যাল ছাড়া সম্ভব নয়। আর এখন তার ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। না, ইলেকট্রিক্যালেরও আমি বেড়েছে। যে কোনো ইন্ডাস্ট্রির তো একটা করে জোনাল অফিস থাকেই, তো তাদের সেলস অ্যান্ড মার্কেটিংটাও আমি দেখতে পারি, কারণ তাদের প্রোডাক্ট সম্বন্ধে আমি কি হয়, সে ইন্ডাস্ট্রিতে প্রথম গেল, পুরো মেশিনসগুলো দেখলো, যেগুলো বিক্রি করার হলো সেটাকে দেখে আসলো, বা যে প্রোডাক্ট তাদের বিক্রি করার হলো। তারপরে কলকাতাতে যে সমস্ত বড় বড় কোম্পানির অফিস রয়েছে, তাদের কাজ হচ্ছে যে ইস্টার্ন ইন্ডিয়াতে সেগুলোকে প্রপারলি সেল করা, তো সেটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এক্স্যাক্টলি, মানে সেলস অ্যান্ড মার্কেটিং যে জায়গাগুলো, এগুলো হচ্ছে টেকনিক্যাল সেলস। এগুলো তো আর ওই ট্রামে বাসে হকারির মতন সেলস নয়, না, তার জন্য আলাদা স্কিল লাগে, বাট দ্যাটস নট টেকনিক্যাল স্কিল। সেলস অ্যান্ড সার্ভিস ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটা জায়গায় হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে টেকনিক্যাল সেলস, টেকনিক্যাল মার্কেটিং। সেখানে ইঞ্জিনিয়ারিংটা এবং প্রোডাক্ট টেকনিক্যাল জায়গাটা না বুঝলে পরে, আমি ক্লায়েন্টের নিডসটাকে যদি আমি বুঝতেই না পারি, কিভাবে আমার কোন টেকনিক্যাল কোন প্রোডাক্ট দিয়ে আমি তাকে কনভিন্স করাবো যে সলিউশনটা ইট উইল বি এবল টু সলভ ইউর প্রবলেম, সেই জায়গায় একটা হিউজ এরিয়া জুড়ে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে।
আপনাদের কি কি কোর ইঞ্জিনিয়ারিং এবং আদার্স কি কি আছে, মানে কোর কোন কোন দপ্তর? ইঞ্জিনিয়ারিং আছে হচ্ছে আমাদের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, আর ইলেকট্রনিক্সকেও বলতে পারেন। হ্যাঁ, এই ইলেকট্রনিক্সটাকেও আমি করেই ধরছি। কোর ইঞ্জিনিয়ারিং ধরা হয়। হ্যাঁ, আর ওদিকে আইটি তো রয়েছে। আইটি, কম্পিউটার সায়েন্স, ওটা একটা আলাদা ডোমেন, সেখানে এখন ডেটা সায়েন্স কোর্সেস হয়েছে, মানে নতুন প্রোগ্রামস হয়েছে। এবং এআই এর তো এক্স্যাক্টলি। এবং এআই এর যে জায়গাটা, মেকানিক্যাল, আমরা একটা ট্রানজিশন স্টেজে দাঁড়িয়ে আছি। এই যে হিউজ এআই এর অ্যাপ্লিকেশন, এই যে এলএলএম মডেলসগুলো এত এফিশিয়েন্টলি, হ্যাঁ, যেটা আগে হতো না, কম্পিউটেশনাল এবিলিটি এত সস্তা হয়ে গেছে, হ্যাঁ, এখন যার জন্য সব এআই এনাবল চিপ তৈরি হচ্ছে, হার্ডওয়্যার চিপ তৈরি হচ্ছে। তা এখানে স্যার, এক সেকেন্ড একটু থামাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছি, অনিতা মজুমদার। হ্যাঁ বলুন। আমার ছেলে 2024-এ ও মেকানিক্যালে ডিপ্লোমা করেছিল। তো তারপর ডিপ্লোমা পাশ করার পর ও একটা কোম্পানিতে চাকরিও পেয়েছিল, কিন্তু কি হলো, সেই চাকরিটার সেখানেও উপযুক্ত স্যালারিও পায়নি বা চাকরিটাও কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমাদের ইচ্ছে যে ওকে নেক্সট আর কি আবার বিটেকটা করাতে চাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কিভাবে প্রসিডিওরটা কি আছে একটু যদি বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ল্যাটারাল এন্ট্রি। হ্যাঁ, জেএলএট একটা পরীক্ষা হয়, সেটা কন্ডাক্টেড গভর্নমেন্টারি, সেটা হচ্ছে জেএলএট বলে, ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তো এই জেএলএটে পরীক্ষায় বসতে হবে, তারপরে ওটা র্যাঙ্ক করতে হবে, আর তারপরে ল্যাটারাল এন্ট্রির সুবিধাটা হচ্ছে ওদের ডিউরেশনটা 4 বছর নয়, ওদের 3 বছরের কোর্স। ওরা সেকেন্ড, যেহেতু ওদের একটা ডিপ্লোমা করা আছে, ওরা সেকেন্ড ইয়ার থেকে জয়েন করে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 3 বছর কমপ্লিট করতে হয়, আর সেজন্য একটু টিউশন ফিরও সুবিধা হয়, 4 বছরের না হয়, ওটা 3 বছর। তার মানে ওর পক্ষে পসিবল, একদম পসিবল, এবং ও কিন্তু সমস্ত অপরচুনিটি পাবে একটা 4 বছরের স্টুডেন্ট যেটা পায়। আর কিছুটা তো ওর শেখাও রয়েছে। টেকনিক্যালি জেনারেলি আমরা যেটা দেখি, ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টসরা ভেরি স্ট্রং অন, মানে হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল, ন্যাচারালি, এবং তারা এই ম্যানুফ্যাকচারিং ওই সব দে ওয়ার ইউজড টু উইথ দ্য প্র্যাকটিক্যাল ক্লাসেস। এক্সেল করে, এটা একটা। স্যার, এবার আপনার ব্যাপারটা বলছি। আপনাদের তো সত্যমবাবুর যেটা ব্যাপার ছিল যে আগে কলেজ খোলার আগে কম্পিউটারে ভর্তি করে দিত প্রত্যেকের সামনে একটা করে কম্পিউটার। তো আজকে সেটা একটা ভয়ঙ্কর ঊর্ধ্বমুখী হয়েছে, তার সঙ্গে জুড়েছে এআই, এটাও আপনাদের মধ্যে ঢুকে গেছে। সমস্যা হচ্ছে নাকি ঠিক ম্যানেজ করে বেরিয়ে যেতে পারছেন? না না, আপনি বিসিএ বলুন বা এমসিএ বলুন, দুটোর ইউনিভার্সিটি কারিকুলামে ফ্রম দ্য থার্ড সেমিস্টার থেকেই কিন্তু এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং অলরেডি মানে সিলেবাসে ইনক্লুডেড। সো স্টুডেন্টসরা ভর্তি হয়ে যেরকম বেসিক ম্যাথামেটিক্স, ধরুন বেসিক ইলেকট্রনিক্স বা আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, এগুলো যেরকম পড়ছে, প্যারালালি কিন্তু এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা যেরকম রেভলিউশনারি টেকনিক, যেগুলো কাটিং এজ টেকনিক, যেগুলো ইন্ডাস্ট্রি ডিমান্ড করছে, সবগুলোই কিন্তু তাদের সিলেবাসে আছে এবং পড়ানো হচ্ছে, যেটা তারা কিন্তু এক চাকরির টাইমে কিন্তু তার রেজাল্টও পাচ্ছে। কারণ এখন ইন্ডাস্ট্রি কিন্তু এআই বেসড ইন্ডাস্ট্রি, তারা ডিমান্ড করছে যাতে কোনো একটা ক্যান্ডিডেট যে আসুক, তারা কিন্তু এআই এনেবলড ফিচার্স যাতে তারা ইমপ্লিমেন্ট করতে পারে তাদের কোম্পানিতে গিয়ে। হ্যাঁ, কারণ মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে চলতেই হবে। একদম। এবার যেটা স্বাভাবিক প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আপনাদের ছাত্র তো প্রচুর এবং তারা প্রত্যেকে চাকরি অলরেডি পেয়েছে, কিরকম ডিমান্ডটা রয়েছে এমএসআইটিতে? দেখুন, আর চাকরির, বিবিএটাও তো রয়েছে আপনাদের ওখানে। হ্যাঁ, ম্যানেজমেন্ট কোর্সও রয়েছে। আমি প্রথমে চাকরির ডিমান্ডটা বলি। চাকরির ডিমান্ড সবসময়ই আছে যদি ক্যান্ডিডেট নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে প্রপারলি। হ্যাঁ, তার কারণ একটা কোম্পানি যখন, যে কোনো স্ট্রিমেই বলুন, একটা কোম্পানি যখন রিক্রুট করে, প্রথমে দেখে নেয় যে তার সাবজেক্টিভ নলেজটা স্ট্রং কিনা। সে কোম্পানিতে গিয়ে ওই সাবজেক্টিভ বা থিওরিটিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। সো কেউ যদি এই 4 বছরের বিসিএ কোর্স বা 2 বছরের এমসিএ কোর্স তার প্রপার পড়াশোনাটা চালিয়ে যায়, এবং ধরুন ক্লাসে যেগুলো শেখানো হচ্ছে ডিফারেন্ট টেকনোলজিসের ওপরে, যেই ল্যাবগুলো করানো হচ্ছে, কোডিংটাকে ঠিকঠাক রপ্ত করতে পারে, আর যেটা আমাদের কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম, তার কমিউনিকেশন স্কিলস বা তার প্রফেশনাল অ্যাটিটিউড সে যদি গ্রো আপ করতে পারে, আমার মনে হয় না চাকরি পেতে সেই ক্যান্ডিডেটের কোনো অসুবিধা এই মার্কেটে আছে। আপনাদের কলেজটা বললাম যে প্রপার ক্যালকাটা, কলকাতার মধ্যে। নইলে দেখুন আমাদের যে কলেজগুলো রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের,
সেগুলো একটা রয়েছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি SIT, একটা রয়েছে বাটানগর, একটা আপনাদেরটা, আর সল্টলেকে রয়েছে একটা, আর কোথায় রয়েছে সল্টলেক, বাটানগর, MSIT, আর একাডেমি অফ টেকনোলজিটা বোধহয় না রাজারহাটে নিউটন রাজারহাট ওই- নিউটন TINT যেটা বলে TINT TINT এবং তার সঙ্গে গড়িয়া, এই 5টা। তো 5টা কলেজে আমি বলছি যে আপনাদের যেখানে যাদের সুবিধে হবে সেখানে আপনারা ভর্তি হতে পারেন এই অনুষ্ঠান থেকে। তাদের বিভিন্ন সময় তাদের অধ্যাপকরা এসে আলোচনা করবেন। আপাতত MSITটা একেবারে শহরের উপর, তো এখানে যেটা অ্যাডভান্টেজটা রয়েছে যে খুব ভালো, আমি নিজে দেখে এসেছি, খুব ভালো আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেমন ভালো হয়, লাইব্রেরি ল্যাবরেটরিটাও কিন্তু চমৎকার, প্রত্যেকের জন্য আলাদা ইন্ডিভিজুয়াল বইয়ের ব্যবস্থা। আমাদের মেঘনাদ সাহা লাইব্রেরি হচ্ছে একদম খুব একটা প্রমিনেন্ট লাইব্রেরি, হ্যাঁ, যেখানে সাংঘাতিক। কালেকশনস অফ বুক কিন্তু হিউজ। তাই কোনো একটা স্টুডেন্ট যদি তার ইন্টারেস্ট থাকে, সে কিন্তু ডিফারেন্ট সাবজেক্টের ওপরে তার সেই চর্চাটা কিন্তু চালিয়ে যেতে পারে লাইব্রেরিতে বসে। সুতরাং অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস অ্যান্ড বুকস আর দেয়ার, জাস্ট নিড ইউর মোটিভেশন টু স্টাডি। তো সেটাই স্টুডেন্টদেরকে বলার যে তোমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লাইব্রেরিতে এসো, ডিফারেন্ট বই পড়ো এবং নলেজটাকে গ্রো করো। আচ্ছা, প্র্যাকটিক্যাল জায়গা থেকে যেটা হয় ওয়ার্কশপ টেকনোলজির যে ব্যাপারটা থাকে, যে আমি ঠিক আছে, আমি চাকরি পেলাম এমন একটা জায়গাতে সেখানে ওয়ার্কশপ বেস, AI এর কোনো গল্প নেই ভাই, ঢোকো ভাই, আমার 5টা লেদ রয়েছে, ক্যাপস্টেন মেশিন রয়েছে, তারপরে ধরুন ওয়েল্ডিং মেশিন রয়েছে, ড্রিল অ্যান্ড আদার্স সমস্ত পরপর রয়েছে, ছোটোখাটো, আমি স্মল স্কেল না হলেও মিডল স্কেল। তো সেক্ষেত্রে আপনাদের ওয়ার্কশপ কতটা সাউন্ড? আমাদের ওয়ার্কশপে যেটা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু তো আছেই, হ্যাঁ, আর তার সাথে আমাদের যেটা আছে সেগুলো হচ্ছে কি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ল্যাব, সেখানে আমার CNC মেশিনস আছে, তার সাথে আমরা যোগ করেছি রোবটিক্স, তার সাথে আমরা একটা অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং খুব রিসেন্টলি আমরা ইন্ট্রোডিউস করেছি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে বলছে নেক্সট জেনারেশন ম্যানুফ্যাকচারিং, আমরা ইন্ডাস্ট্রি 4.0 তারপরে যে মাইগ্রেট করব 5.0-তে কন্ট্রোলের জায়গাগুলোতে, হ্যাঁ। এখানে কিন্তু অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, যেটাকে আমরা অনেকেই মানে কিছুটা, তার একটা এক্সাম্পল হচ্ছে 3D প্রিন্টিং। এটা হচ্ছে নেক্সট জেনারেশন ম্যানুফ্যাকচারিং, 3D printing। যেখানে মেটাল কাটিং না করে আমরা মেটাল অ্যাডিশন করব লেয়ার বাই লেয়ার। তা এই ল্যাবগুলো আমরা ইনভেস্ট করেছি। আর একটা জিনিস করছি যে এই আমরা স্পেশাল প্রোগ্রামস চালাই স্টুডেন্টদের জন্য, যেখানে হচ্ছে গিয়ে আমার ইলেকট্রনিক্সের, কোর ইলেকট্রনিক্সের কিছু প্রজেক্ট করানো হয়, আরডুইনো বেসড প্রজেক্ট। ওরা কোডিংটা শেখে যাতে মেকানিক্যাল সিস্টেমসের সাথে ওই কাজটা করতে পারে। আমরা AI এর পাইথন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, 7-8 দিনের মধ্যে একটা এক্সপোজার দেওয়া হয়, তারপরে তাদেরকে AI বেসড প্রজেক্টস দেওয়া হয়। ধরুন ফর এক্সাম্পল আমি একটা বলি, আমার একটা পাম্প আছে, পাম্পটা ভাইব্রেট করছে। আগেকার দিনের লোকেরা কী করতো, মেইনটেন্স ইঞ্জিনিয়ার গিয়ে কানে শুনতো যে কীরকম ভাইব্রেশন লেভেল, ফেল করবে কি না, আউটবোর্ড বিয়ারিংটা হয়তো রিপ্লেস করতে হতে পারে, ওয়ার্ন আউট ফেলিওর হবে। এখন যেটা হয়ে গেছে, ওখানে একটা ওয়েব এনেবল সেন্সার বসিয়ে দেবো, এই সেন্সার ডেটা, ভাইব্রেশন ডেটা কালেক্ট করবে এবং সেই ডেটা অ্যানালিসিস করে, তার ডেটা অ্যানালিটিক্স করে সে বলে দেবে 6 মাস পরে কিন্তু এটার মেনটেন্যান্স করতে, বা 3 মাস পরে করতে হবে, বা আউটবোর্ড বিয়ারিংটা রিপ্লেস করা দরকার আছে। এই যে প্রেডিক্টিভ মেনটেন্যান্স, এই যে AI অ্যালগরিদম, আজকে আমি লিখতেই পারি, কিন্তু ফিজিক্যাল সিস্টেমের সঙ্গে ওটা কি ম্যাচ করছে সেটা কে বলবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমরা এই জন্য আমরা ইকুইপ করছি প্রোগ্রামগুলো দিয়ে, যাতে ওরা এই AI এনাবলড হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সিস্টেম জানবে, তার সাথে ওরা এজেন্টিক AI ডিপ্লয়মেন্ট জানবে, সিস্টেম ডেভেলপ করার কাজগুলো করতে পারবে। তা এইগুলো আমরা করি, আমরা কারিকুলামের মধ্যে নিয়ে আসি, সো দ্যাট দে ক্যান বি আ সাকসেস ইন ফিউচার। থ্যাংক ইউ প্রফেসর ভট্টাচার্য, থ্যাংক ইউ প্রফেসর গোস্বামী, খুব ভালো অনুষ্ঠান আজকে আমরা করলাম MSIT-তে। আবারও বলছি যে যারা জয়েন্ট দিয়েছো তারা যোগাযোগ করতে পারো, তোমাদের র্যাঙ্কিংটা কী অবস্থায় রয়েছে তাই নিয়ে। শেষ করছি, সামনের মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায় SNU অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অনুষ্ঠান নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।